আফ্রিকার এই অঞ্চলে সিস্টোসার্কা গ্রিগোরিয়ার জন্মস্থান খুঁজে বার করে তিনি এমনভাবে তাদের সংখ্যা বাড়িয়ে নিজের পরিকল্পনা মাফিক তৈরি করেছেন যে ইউরোপের 10 বছর সমস্ত অস্ত্র দিয়ে যুঝেও তাদের শেষ করতে পারবে না। দুদিন বাদে সেই পতঙ্গের ঝাঁক সত্যিই উঠতে দেখলাম। সুদান থেকে লিবিয়া, টিউনিসের আকাশ যেন রাতের মতো অন্ধকার হয়ে গেল। কিন্তু এ পতঙ্গের ঝাঁক তবে ইটালি পর্যন্ত পৌঁছলো না। অর্ধেক মরল লিবিয়ার মরুতে, আর বাকি অর্ধেক কর্সিকার সমুদ্রের ওপর ঝরা পাতার মতো মরে ঝরে পড়ল। নমস্কার বন্ধুরা, গল্পের ঢেউয়ে ঢেউয়ে আপনাকে স্বাগত। গল্পের ঢেউয়ে ঢেউয়ে আজকের গল্প পড়ব ঘনাদা সিরিজের পোকা। লেখক প্রেমেন্দ্র মিত্র। গল্প পাঠে আমি সাগর লাহিড়ী। শুরু করছি আজকের গল্প পোকা। লেখক প্রেমেন্দ্র মিত্র। শ্রোতা বন্ধুদের কাছে আমার একটা বিনীত অনুরোধ, যারা যারা আমার এই গল্পটি শুনছেন তারা গল্পটি পুরো শুনুন। গল্পটি পুরো শুনে তার পুরো আনন্দ নিন। গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর বন্ধুদের জানান যে আমার চ্যানেলে এরকম কন্টেন্ট আছে। আজকে শুরু করছি গল্প ঘনাদা সিরিজের পোকা। লেখক প্রেমেন্দ্র মিত্র। ঘনাদা সেদিন প্রায় জব্দ হয়ে গিয়েছিলেন। প্রায় জব্দ এই জন্য যে সত্যিকারের জব্দ হওয়ার পাত্র ঘনাদা নন। যত বেকায়দায় পড়ুন না কেন, নিজেকে সামলে নেবার অসামান্য প্রতিভা ঘনাদার আছে। তেলা মাছের মতো যে কোনো বেয়ারা অবস্থা থেকে তিনি পিছলে বেরিয়ে যেতে পারেন। সেদিন কিন্তু অবস্থাটা তার বেশ কাহিল হয়ে উঠেছিল। মেসের সকলের হাসি ঠাট্টার চোটে তার এতদিনের খ্যাতি প্রতিপত্তি প্রায় ভেসে যায় আর কি। মেসের তেতালার একটি ছোট চোর কুঠুরি গোছের ঘরে ঘনাদা একা থাকে। এই ব্যবস্থাটা শুধু তার নিজেরই মনঃপূত নয়, আমাদেরও অনুমোদিত। ঘনাদার মতো অসামান্য পুরুষের সংস্পর্শে দিনরাত থাকা একটু বিপজ্জনক বলেই আমাদের ধারণা। ঘনাদার তেতালার সেই ঘরে সেদিন রাত 12টা নাগাদ হঠাৎ একটা খণ্ডযুদ্ধ বেঁধেছে বলে আমাদের মনে হলো। শনিবারের রাত, পরের দিন ছুটি, সুতরাং ভোরে উঠবার তাড়া নেই বলে আমরা সবাই যে যার দলে একটু বেশিক্ষণ পর্যন্ত তাস পাশা খেলে সবেমাত্র শুতে গেছি। এমন সময় টেবিল চেয়ার ওল্টানোর সঙ্গে ওপরকার ঘরে ঘনাদার অমানসিক চিৎকারে বিছানা থেকে উঠে বসলাম। ব্যাপার কি? তাস পাশা ইত্যাদি খেলা ঘনাদার দু চক্ষের বিষ। শনিবার রাত্রে তাই তিনি আমাদের ওপর বিরক্ত হয়ে অন্যান্য দিনের চেয়ে একটু সকাল সকালই শুতে চলে যান। তারপর ওপরের ঘরের আলবোলায় তার আরাম করে তামাক খাওয়ার শব্দ কখন কড়াতে কাঠ চেড়ার মতো মধুর নাক ডাকার আওয়াজে মিশে যায়, সমস্তই আমরা নিচ থেকে টের পাই। আজ হঠাৎ সেই সুখনিদ্রায় কী এমন আকস্মিক ব্যাঘাত ঘটল? ঘনাদার চিৎকার শুনলে তো মনে হয় ব্যাঘাতটা হিংস্র কোনো 7 দিনের উপসী বাঘ বা পাগলা গারদ ভেঙে বেরিয়ে আসা ছুরি হাতে খুনে গুন্ডা ছাড়া আর কিছু হতে পারে না। কিন্তু ঘনাদার মতো ত্রিভুবন জয়ী বীরের কাছে এসব তো তুড়ি দিয়ে উড়িয়ে দেওয়ার বস্তু। তাহলে ব্যাপারটা কি হতে পারে? এই রহস্যময় ব্যাপারের নায়ক ঘনাদাই পর মুহূর্তে হুড়মুড় করে সিঁড়ি দিয়ে নেমে আসছেন শুনতে পেলাম। তাড়াতাড়ি এগিয়ে গিয়ে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করলাম, ব্যাপার কি ঘনাদা? আমরা সবাই এখনো জেগে আছি, ঘনাদা বোধহয় ভাবেননি। আমাদের সকলের উৎকণ্ঠিত প্রশ্নের সামনে প্রথমটা এক মুহূর্তের জন্য তিনি কেমন যেন একটা অপ্রস্তুত হয়ে পড়লেন। কিন্তু সে বোধহয় আমাদের মনের ভুল।
পরের মুহূর্তেই আমাদের সকলকে একেবারে স্তম্ভিত করে দিয়ে চাপা গলায় বললেন, ব্যাপার ব্যাপার যা ভেবেছিলাম তাই। কথাগুলো কেমন দুর্বোধ, ঘনাদার গলার স্বর তার চেয়ে বেশি রহস্যময়। সে স্বরে এমন একটা বিভীষিকার আভাস যে মনে হলো শিরদাঁড়ার ভেতর দিয়ে হিম একটা জলের ধারা যেন হঠাৎ বয়ে গেল। শিবুই প্রথম এ ধাক্কা কতকটা সামলে উঠে কম্পিত কণ্ঠে জিজ্ঞাসা করলে, ভূত ঠুত নাকি ঘনাদা? ভূত? ঘনাদার বিদ্রুপের স্বরে বোঝা গেল সামান্য ভূত টুতের কথা তুলে শিবু তাকে কতখানি অপমান করেছে। সবাই মিলে একবার দেখে আসবো প্রস্তাব করলে গৌর। ঘনাদার তাতে কিন্তু ঘোর আপত্তি দেখা গেল। তার কথায় মনে হলো আমাদের অতখানি বিপদের মুখে পাঠাতে তিনি রাজি নন। তিনি বরং রাতটা আমাদের কারুর ঘরে শুয়ে কাটিয়ে দিয়ে সকালে যা করবার করবেন। কিন্তু আমরা অত সহজে নিরস্ত হতে পারলাম না। ঘনাদার মতো লোককে যার জন্য মাঝরাত্রে পরিত্রাহী ডাক ছাড়তে হয়, সে ব্যাপার যে কি সন্ধান করবার চেষ্টা না করে আমরা থাকি কি করে? সবাই মিলে সন্তর্পণে সিঁড়ি দিয়ে ঘনাদার ঘরে গিয়ে উঠলাম। ঘনাদার তাড়াতাড়িতে আলোটাও জ্বালতে পারেননি। ঘর একেবারে অন্ধকার। আলো জ্বললে কি দেখতে হবে কে জানে ভেবে সুইচটা টিপতেও যেন ভয় করছিল। শিশিরি প্রথম সুইচটা টিপে দিলে সাহস করে, কিন্তু কোথায় কি? উল্টানো চেয়ার টেবিল ছাড়া তো কোনো কিছু দেখবার মতো নেই। যথাসাধ্য চেষ্টা করেও আটকাতে না পেরে ঘনাদা আমাদের পেছন পেছনই ঘরে এসে ঢুকেছিলেন। আমরা অবাক হয়ে তার দিকে তাকাতেই পরম গম্ভীর মুখে তিনি বললেন, কি বলেছিলাম? তার ভাবখানা এই যে ঘরে কিছু না থাকাই যেন একটা ভয়ঙ্কর রহস্য। আমরা কিছু বলবার আগেই হঠাৎ ঘরের মধ্যে একটা অদ্ভুত শব্দ শোনা গেল। গো করে একটা শব্দ মেঝে থেকে ওপরে উঠে ঠক করে একটা আওয়াজে শেষ হলো। আচমকা এই শব্দে আঁতকে উঠে প্রথমটা প্রায় নিজেদের অজান্তে হুড়মুড় করে সিঁড়ির দিকে হটে গিয়েছিলাম, কিন্তু পর মুহূর্তে এই ব্যাপারটা বুঝতে পেরে হাসতে হাসতে পেটে খিল ধরে যাওয়ার জোগাড়। গৌরী ছিল সবার সামনে। গোড়ায় পিছু লাফ দিয়ে হটে এলেও সে তখন মেঝে থেকে সেই ভয়ঙ্কর রহস্যের মূলাধার বস্তুটিকে তুলে ধরেছে। বড় গোছের একটা নারকুলে পোকা। একবার ঘনাদার আর একবার সেই পোকার দিকে চেয়ে মেসের সকলের হাসি আর থামতে চায় না। শিশির অনেক কষ্টের তারই মাঝে দম নিয়ে জিজ্ঞাসা করলে, এই এই একটা পোকা আপনাকে এমন ভয় পাইয়ে দিল ঘনাদা? সঙ্গে সঙ্গে আবার হাসির ধুম পড়ে গেল, কিন্তু এত হাসি ঠাট্টা ঘনাদাকে যেন স্পর্শই করল না। অবিচলিতভাবে নিজের বিছানার উপর এসে বসে অদ্ভুত দৃষ্টিতে তিনি আমাদের সকলের দিকে একবার তাকালেন। তারপর গম্ভীর মুখে বললেন, একটা পোকা দেখে ভয় পেয়েছি না? পা দুটো গুটিয়ে আর একটু আরাম করে বসে তিনি হঠাৎ জ্বলন্ত দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে তীক্ষ্ণ স্বরে জিজ্ঞাসা করলেন, একটা পোকার পেছনে ৮,০০০ মাইল কখনো ছুটে বেরিয়েছ? ৩,০০০ টন মরা পোকা নিয়ে কি করবে কখনো ভাবতে হয়েছে? পকেটে একটা কাঁচের বন্ধ শিশি আর হাতে একটা কাগজ সম্বল করে আফ্রিকার গহনতম বন জঙ্গলে জলায় কখন একটা পোকার খোঁজে ঘুরে বেড়াতে হয়েছে? আমাদের হাসি তখন প্রায় শুকিয়ে গিয়েছে। তবু একবার জিজ্ঞাসা করলাম, কি সে পোকা ঘনাদা? এই নারকুলে পোকা? না, তার নাম সিস্টোসার্কা গ্রেগেরিয়া। থাক থাক ঘনাদা, পোকা হলেও কৃষ্ণের জীব তো বটে, অমন যাতা গালাগালি দেওয়াটা কি উচিত? শিবুর বলার ধরনে হাসিটা আরেকবার উঠতেই এক ধমকে সেটা থামিয়ে দিয়ে ঘনাদা বললেন, গালাগাল নয়, এই হলো তার বৈজ্ঞানিক নাম। আমরা সিঁড়িটার দিকে পা বাড়াবার আগেই ঘনাদা শুরু করে দিলেন। 1931 সালের 22 ডিসেম্বর লাটভিয়ার রিগা শহরের সমস্ত পথ ঘাট বরফে ঢেকে গেছে। আগের রাত্রে এমন প্রচণ্ড তুষার ঝটিকা
শহরের ওপর দিয়ে বয়ে গেছে যে মিউনিসিপ্যালিটির লোকজন এসে বরফ কেটে পরিষ্কার না করে দেওয়া পর্যন্ত অনেকে বাড়ির দরজাই খুলতে পারেনি। আমি যথারীতি প্রাতঃভ্রমণ সেরে আমার হোটেলে ফিরছি। এমন সময় খটাখট শব্দে এক ঘোড়ায় টানা ড্রস্কি আমার কাছে এসে থামল। মোটা আস্ট্রাকান, গায়ে মাথায় রুশ টুপি পরা মিলিটারি চেহারার একটি লোক তা থেকে নেমে আমায় ভালো করে লক্ষ্য করে হাতে একটা চিঠি দিলে। সে চিঠি পড়ে সত্যিই অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, জেনারেল ভর্নভ এখানে আছেন তা তো জানতাম না। লোকটা সবিনয়ে বললে, আগে হ্যাঁ, তিনি আজ 3 বছর এখানেই আছেন। আপনার সঙ্গে এখনই একবার দেখা করতে চান। তা তো চিঠি পড়েই বুঝলাম, কিন্তু তিনি যার সঙ্গে দেখা করতে চান আমি যে সেই লোক আপনি বুঝলেন কি করে? অ্যাস্ট্রাকান কোটটার গলাটা একটু তুলে নিয়ে লোকটা বললে, তাকে আর বুঝতে দেরি হয়। জেনারেল আপনার অনেক গল্পই আমার কাছে করেছেন। তাছাড়া রিগা শহরের এই রক্ত জমানোর শীতে শুধু একটা সোয়েটার চাপিয়ে প্রাতঃভ্রমণে বেরুতে আর কেউ যে পারে না তা আমি ঠিক জানি। শিবুর একটু বুঝি বা কাশি শোনা গেল। সেই সঙ্গে আমাদেরও ঘনাদা গ্রাহ্য না করে বলে চললেন। গেলাম। তারপর জেনারেল ভর্নফের বাড়ি। রিগা উপসাগরের দক্ষিণ পাড়ে নোংরা পুরনো শহরের এক ঘিঞ্জি পাড়ায় ভর্নফের ভাঙা 2 কামরা আস্তানা দেখে যত অবাক হলাম তার চেয়ে বেশি হলাম স্বয়ং তাকে দেখে। জেনারেল ভর্নফের সঙ্গে আফ্রিকায় শিকারের সূত্রে আমার পরিচয়। একসঙ্গে নাইপার নদীতে আমরা ডিঙ্গি বেয়ে 200-500 মাইল ঘুরে বেরিয়েছি। কঙ্গোর গভীরতম জঙ্গলে গরিলার খোঁজে ফিরেছি প্রাণ হাতে নিয়ে। মাসাইদের সঙ্গে তীরধনুক নিয়ে শিকার করেছি। খাঁটি প্রুশিয়ান বলতে যা বোঝায়, চেহারায় চরিত্রে তিনি ঠিক তাই ছিলেন। শরীর ও মন দুই একেবারে শক্ত ইস্পাতের তৈরি। শারীরিক কষ্ট কাকে বলে জানেন না, মানসিক দুর্বলতা কাকে বলে বুঝতে দেন না কখনো। প্রথম মহাযুদ্ধে জার্মান সেনাপতি হিসেবে তিনি যথেষ্ট নাম করেছিলেন। রাজকীয় সম্মানও পেয়েছিলেন প্রচুর। সেই লোকের এই দুরবস্থা কি করে সম্ভব? আর্থিক অবস্থা তার যত খারাপ হয়েছে, শরীর ভেঙে পড়েছে তার চেয়ে অনেক বেশি। এ যেন আগের ভর্নফের ছায়া মাত্র। ভদ্রতা বিরুদ্ধ হলেও কি করে দুর্দশা তার হলো তা না জিজ্ঞেস করে পারলাম না। অদ্ভুতভাবে আমার দিকে চেয়ে ভর্নভ বললেন, এ শহরে আপনি এসেছেন জেনে সে কথা বলতেই ডেকে পাঠিয়েছি। পৃথিবীর আর কেউ যে কথা জানে না তাই আজ আপনাকে বলবো। আসুন। আমায় ভেতরে ঘরে নিয়ে গিয়ে ভর্নভ একটা দেরাজ খুলে একটা ফটো বার করলেন। তারপর জিজ্ঞেস করলেন, এ ফটো কার জানেন? ফটোটা দেখেই চিনেছিলাম। অবাক হয়ে বললাম, এ ফটো তো ডক্টর রথস্টাইনের। 15 বছর আগে সিসি মাছের সম্বন্ধে গবেষণা করতে গিয়ে আফ্রিকায় মারা পড়েন। ভর্নভ ধীরে ধীরে মাথা নেড়ে বললেন, না, মারা সে পড়েনি, আজও বেঁচে আছে। নিজের মৃত্যু সে বিশেষ কোনো কারণে এইভাবে রটিয়েছিল। কিন্তু আপনি সে কথা জানলেন কি করে? কয়েক মুহূর্ত চুপ করে থেকে ভর্নভ প্রায় অস্পষ্ট স্বরে বললেন, সে আমার ভাই। আপনার ভাই? ডাক্তার রথস্টাইন হলেন ইহুদি আর আপনি খাস জার্মান। কিরকম ভাই? সহোদর ভাই, এক বাপ মায়েরই আমরা সন্তান বলে ভর্নভ অত্যন্ত বিষণ্ণভাবে আমার দিকে তাকিয়ে বললেন, আপনার সঙ্গে যখন আমার আলাপ তখন আফ্রিকায় শিকারের ছুতোয় এই ভাইকেই আমি খুঁজে বেড়াচ্ছিলাম। একটু চিন্তিতভাবে ভর্নভের দিকে তাকালাম। দুঃখে তার মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি? ভর্নভ আমার সে দৃষ্টি অর্থ বুঝে ম্লান হেসে বললেন, আপনি মনে করছেন আমার বোধহয় মাথা খারাপ হয়েছে? রথস্টাইন ইহুদি হয়ে কি করে আমার সহোদর ভাই হতে পারে আপনি ভেবে পাচ্ছেন না, নয়? গত মহাযুদ্ধে বীরত্বের জন্য জার্মানির শ্রেষ্ঠ সম্মান পেয়েও লাটভিয়ার এই শহরে একটা নোংরা পল্লীতে এই দারিদ্র্যের মধ্যে চোরের মতো কেন দিন কাটাচ্ছি ভাবলেই বুঝতে পারবেন। আমায় চুপ করে থাকতে দেখে ভর্নভ আবার বললেন, আমায় সবাই খাস জার্মান হিসেবে
প্রুশিয়ানদের চেয়েও কড়া দাম্ভিক বলে জানতো। এখনও অনেকে জানে, কিন্তু আসলে আমিও ইহুদি। তবে আমার ভাই ইহুদি জাতের গৌরব ছিল একদিন, আর আমি ছিলাম কুলাঙ্গার। আর শুধু জার্মানিতে কেন, সমস্ত ইউরোপে ইহুদি বিদ্বেষ কীরকম প্রবল তা নিশ্চয়ই জানেন। গত 2000 বছর ধরে আমাদের উপর যে অত্যাচার করা হয়েছে তার তুলনা হয় না। মাঝে মাঝে বিদ্বেষ কিছুদিনের জন্য একটু চাপা থেকেছে মাত্র, তারপর আবার দাউ দাউ করে জ্বলে উঠে আমাদের ধনে প্রাণে ধ্বংস করেছে। ছোটবেলা থেকেই এই ইহুদি বিদ্বেষ আমাকে ক্ষিপ্ত করে তুলেছে। কিন্তু আমাদের দু ভাইকে দুভাবে। আমার ভাই জ্যাকব রথস্টাইন আমাদের পদবী, চেষ্টা করেছে বৈজ্ঞানিক হিসেবে ইহুদি জাতের মুখোজ্জ্বল করতে, আর আমি পিতৃ পরিচয় ভাঁড়িয়ে জার্মানদের সঙ্গেই মিশে যেতে চেয়েছি ইহুদি বিদ্বেষ এড়াবার জন্যে। বিদ্যা বুদ্ধিতে জ্যাকবের চেয়ে আমি অনেক খাটু। বাপ মা দুই মারা যাওয়ার পর 20 বছর বয়সে আমি তাই একটা খনির চাকরি নিয়ে ব্রাজিলের জঙ্গলে চলে যাই। সেখান থেকে বছর 5 বাদে যখন জার্মানিতে ফিরে এলাম, তখন আমি একেবারে খাঁটি প্রুশিয়ান। চেহারায়, চলনে, বলনে আমায় অন্য কিছু বলে চেনে কার সাধ্য। ঘটনাচক্রেই প্রুশিয়ান সাজবারের সুযোগ আমার মিলে গেছিল। বিশুদ্ধ প্রুশিয়ান বংশের একটি ছেলে আবিষ্কার পর্যটনের নেশায় ব্রাজিলের জঙ্গলে এসে আমাদেরই খনির আস্তানায় মারা পড়ে। তার সঙ্গে আমার চেহারার মিলের কথা অনেকেই সে সময় বলেছিল। তারই সুযোগ আমি নিলাম। মরবার সময় তার সেবা করার দরুন সে কয়েকটা কাগজপত্র ও জিনিস আমার হাতেই দেয় জার্মানিতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। সেই জিনিসপত্রের জোরে আমি অনেকটা নির্ভয় হর্ণব সেজে বসলাম। সামরিক বিভাগে ঢুকে উন্নতিও করলাম যথেষ্ট। কেউ কোনো দিন একটুও সন্দেহ করতে পারল না। এতদিনে ইচ্ছে করেই জ্যাকবের সঙ্গে আমি দেখা করিনি, যদিও তার সব খবরই রাখতাম। একদিন হঠাৎ বার্লিন থেকে মিউনিক যাবার পথে ট্রেনের একটা কামরায় তার সঙ্গে আমার দেখা হয়ে গেল। আমি তখন বড় মিলিটারি অফিসার। মিউনিখে যাচ্ছি একটা জরুরি তদন্তে, আর জ্যাকব সেখানে যাচ্ছে বৈজ্ঞানিকদের কি একটা সম্মেলনের সভাপতি হিসেবে। আমি তাকে গোড়াতেই চিনলেও আমার মিলিটারি জাঁদরেল পোশাকে ও চালচলনে সে প্রথমটা কিছু বুঝতে পারেনি। সন্দিগ্ধভাবে 2-1বার তাকিয়েছিল মাত্র। পরিচয় দেবার আমার ইচ্ছে ছিল না, কিন্তু দিতে হলো ঘটনা চক্রে। মাঝখানের একটা স্টেশনে গাড়ি থামতে আমার একজন তাবেদার কর্মচারী আমার সেলাম দিতে এলো আমার কামরায়। জ্যাকবকে দেখলেই ইহুদি বলে চেনা যায়। চেহারায়, পোশাকে নিজের জাত লুকোবার কিছুমাত্র চেষ্টা তার নেই। আমার তাবেদার অফিসারটি যেমন গোঁড়া তেমনই অভদ্র। সে জ্যাকবের মুখের সামনেই আমাকে বলে, এই ইহুদি জানোয়ারটা আপনার সঙ্গে এক গাড়িতে যাচ্ছে, দেবো এই কামরা থেকে ঘাট ধরে বার করে। মরমে মরে গিয়েও বাইরের দাম্ভিকতার ভান করে বললাম, থাক, তার দরকার নেই। রাস্তায় কত বেড়াল কুকুরও থাকে। একজন ইহুদিকে একটু জব্দ করবার সুবিধে না পেয়ে একটু অপ্রসন্ন হই অফিসারটি শেষ পর্যন্ত কামরা থেকে নেমে গেল। গাড়িও দিল ছেড়ে। জানলার বাইরে মুখ বাড়িয়েছিলাম, হঠাৎ ফিরে দেখি জ্যাকব এক দৃষ্টে আমার দিকে চেয়ে আছে। অত্যন্ত অস্বস্তির সঙ্গে মুখ ফিরিয়ে নিলাম, কিন্তু খানিক বাদেই তার দিকে না চেয়ে পারলাম না। এখনও সে আমার দিকে চেয়ে আছে, কিন্তু তার মুখে একটা অনুকম্পার হাসি। কামরায় আমরা দুজন ছাড়া আর কেউ নেই। এই ভাগ্যি, নইলে একটা ইহুদির সামনে কড়া প্রুশিয়ান অফিসারের এরকম অস্বস্তি দেখে তারাই সন্দিগ্ধ হয়ে উঠত। হঠাৎ জ্যাকব বললে, ওইটুকুর জন্যই ধরা পড়ে গেলে আইজ্যাক। যতদূর সম্ভব মিলিটারি মেজাজের ভান করে বললাম, কি বলছো কি তুমি? কার সঙ্গে কথা কইছো জানো? আর আস্ফালন করে লাভ কি আইজ্যাক? আমি তোমায় চিনতে পেরেছি। সত্যিকারের প্রুশিয়ান অফিসার একটা ইহুদিকে কামরা থেকে নামিয়ে দেবার সুযোগ কখনো ছাড়ত না। সজল চোখে খানিক তার দিকে তাকিয়ে থেকে তার হাত দুটো ব্যাকুলভাবে ধরে ফেলে এবার বললাম, আমায় ক্ষমা করো জ্যাকব, কি দুঃখে ছদ্মরূপ নিয়েছি তা জানো?
তা জানি, কিন্তু ইহুদি বিদ্বেষের প্রতিশোধ কি এইভাবে নেওয়া যায়? ওই পোশাক তোমার চামড়া পুড়িয়ে দিচ্ছে না? জ্যাকবের চেহারা এক মুহূর্তে এমন বদলে গেল যে সত্যি ভয় পেয়ে গেলাম। তার চোখ দিয়ে যে আগুন ঠিকরে বেরুলো, বুকের ভেতরকার কত বড় আগ্নেয়গিরি তা থেকে উঠে আসছে বুঝে স্তম্ভিত হয়ে গেলাম। একটু শান্ত হয়ে জ্যাকব বললে, যেমন করে পারো লুকিয়ে চুরিয়ে মিউনিকে আমার সঙ্গে দেখা করো। ইহুদি বিদ্বেষের কি প্রতিশোধের আয়োজন হচ্ছে তোমায় বুঝিয়ে দেব। মিউনিকে সত্যি তার সঙ্গে দেখা করেছিলাম এবং যা শুনেছিলাম ও দেখেছিলাম তাতে বুঝেছিলাম অত বড় বৈজ্ঞানিক হয়েও ইহুদি বিদ্বেষের দরুন পদে পদে প্রত্যেক জায়গায় অপমানিত লাঞ্ছিত হয়ে জ্যাকব একেবারে উন্মাদ হয়ে গেছে। কিন্তু উন্মাদ হয়ে সে যে প্রতিশোধের পরিকল্পনা করছে তার বৈজ্ঞানিক কূট কৌশল শুধু শয়তানের মাথাতেই জন্মানো সম্ভব। তার সঙ্গে কথা কইতে কইতে বুঝলাম ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে লড়বার একই প্রেরণা আমাদের দুজনের মধ্যে কি বিচ্ছিন্নভাবে কাজ করেছে। জাতের কুলাঙ্গার হয়েও আমি ধীরে ধীরে সাম্প্রদায়িক সংকীর্ণতাকে জয় করে মানুষকে ভালোবাসতে শিখেছি। আর জাতির অপমানের শোধ নিতে গিয়ে জ্যাকব মানুষের শত্রুই হয়ে দাঁড়িয়েছে। তার পরিকল্পনায় সমস্ত মানব জাতির কতখানি ক্ষতি হবে বুঝিয়ে তাকে নিরস্ত করবার চেষ্টা করেছিলাম। কিন্তু তীব্র বিদ্রুপের হাসি হেসে সে বলেছিল, নকল প্রুশিয়ান শাস্তে শাস্তে তুমি খানিকটা তাই হয়ে গেছো। আমার কথা তুমি বুঝবে না। এর কিছুদিন পরে সে সিসি মাছি সম্বন্ধে গবেষণা করবার জন্য আফ্রিকায় চলে যায়। কিন্তু আমি জানতাম ওটা তার একটা ছুতো মাত্র। ভর্ণপের কথা শেষ হলে আমি চুপ করে থেকে জিজ্ঞাসা করলাম, জ্যাকব রথস্টাইন যে সত্যি মারা যাননি আপনি জানলেন কি করে? জানলাম প্রত্যক্ষ প্রমাণ পেয়ে। একটা কাগজের ফাইল দেরাজ থেকে বার করে ভর্ণব বললেন, খবরের কাগজের এই কাটিংগুলো পড়ে দেখলে বুঝতে পারবেন গত 10 বছরে এশিয়া ইউরোপের নানা জায়গায় কীরকম অদ্ভুতভাবে ছোটো খাটো দুর্ভিক্ষ দেখা দিয়েছে। দেশ ভরা সোনার শস্য চক্ষের নিমেষে কিভাবে ছাড়খাড় হয়ে গেছে। এখনো পর্যন্ত জর্জিয়া, রোমানিয়া, মোরাভিয়া পর্যন্ত ছোটোখাটো রাজ্যের উপর দিয়েই এই বিপদ গেছে। বড় বড় দেশ এখনো রেহাই পেয়ে গেছে। কিন্তু বেশি দিন আর নয়, তার আয়োজন সম্পূর্ণ হলেই সমস্ত ইউরোপ সে বিপদ ঠেকাতে পারবে কিনা সন্দেহ। বললাম, কিন্তু এই ব্যাপারে আমাকে কেন ডেকেছেন বুঝতে পারছি না। বুঝিয়ে দিচ্ছি শুনুন। আমি নিজে বৃদ্ধ অথর্ব হয়ে পড়েছি। জার্মানির জঙ্গি মহলে এতদিন পরে কেমন করে জানি না আমার সত্যকার জাত সম্বন্ধে একটা সন্দেহের হাওয়া ওঠায় আমার এখানে এসে প্রায় অজ্ঞাতবাস করতে হচ্ছে। যার পারি না তাই আপনাকে করতে হবে। জ্যাকবকে খুঁজে বার করতে হবে। আমি জানি যদি কেউ পারে তো আপনিই পারবেন। অবাক হয়ে বললাম, বলেন কি? 15 বছর যে লোকের কোনো পাত্তা নেই তাকে আমি কোথায় খুঁজে বার করব? করবই বা কী করে? একটা ছোট কাঁচের কৌটো খুলে ভর্ণব বললেন, খুঁজে বার করবেন এর সাহায্যে। এই আপনার নিদর্শন। এ কি? সত্যি বিমূঢ় হয়ে বললাম, এ তো একটা মরা পোকা দেখছি। হ্যাঁ, এই মরা পোকাই আপনাকে তার সন্ধান বলে দেবে। এ পোকা আফ্রিকার কোথায় যে জন্মায় কোনো বৈজ্ঞানিক তা আজও জানে না। এ পোকা যেখানে পাবেন জানবেন জ্যাকব সেখানেই তার চরম শয়তানি ষড়যন্ত্র পাকিয়ে তুলছে। কিন্তু জ্যাকবের সন্ধান পেলেই বা করব কি? আমার হাতে ছোট একটা বন্ধ কাচের শিশি আর একটা কাগজ দিয়ে ভর্ণব বললেন, কি করবেন এই কাগজে লেখা আছে। আজ 10 বছর পরে জ্যাকবের পৈশাচিক চক্রান্ত ব্যর্থ করবার এই অস্ত্র আমি অনেক কষ্টে আবিষ্কার করেছি। ঘনাদা চুপ করলেন। গৌড় জিজ্ঞাসা করলেন, তারপর? জ্যাকবের খোঁজ আর পেলেন না বুঝি? না পেলাম বই কি। না পেলে কর্সিকাতে 3000 টন মরা পোকা জমল কি করে? শিবু অধৈর্যের সঙ্গে বললেন,
খুলেই বললেন না একটু? ঘনাদা একটু বিজয় গর্বের হাসি এসে বললেন, সমস্ত আফ্রিকা ঘুরে বার এল আরব নদীর ধারে পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ ডিঙ্কাদের দেশে তখন এসেছি। পকেটে সেই পোকার কৌটো তখনও আছে, কিন্তু মনে কোনো আশা নেই জ্যাকবকে খুঁজে পাবার। 7 ফুট লম্বা আমার ডিঙ্কা মাঝির সঙ্গে তার শালতির চেয়ে সরু লম্বা ডিঙ্গিতে সেদিন জলার মধ্যে কুমির শিকারে গেছি। হঠাৎ তীরের ঝোপ থেকে একটা পোকা ঠিক আমার কোলের ওপর এসে পড়ল। ছুঁড়ে ফেলে দিতে গিয়ে হঠাৎ চমকে গেলাম। কৌটোটা পকেট থেকে বার করে মরা পোকাটা তার পাশে ধরে স্তম্ভিত হয়ে গেলাম একেবারে। সেই সিস্টোসার্কা গ্রিগেরিয়া। তারপর জলা জঙ্গল তোলপাড় করে জ্যাকবের আস্তানা খুঁজে বার করতে দেরি হলো না। লোকটা তখন সত্যিই উন্মাদ হয়ে গেছে। তার সর্বনাশা পরিকল্পনার তোড়জোড় প্রায় শেষ। পরিচয় দিয়ে আলাপ করবার পর আমার কাছে খোলাখুলিভাবেই তিনি তখন সব কথা বললেন। 2 দিন পরে ইউরোপের আকাশ কি করে অন্ধকার হয়ে যাবে সিস্টোসার্কা গ্রিগেরিয়ার ঝাঁকে বলতে বলতে তার চোখ জ্বলে উঠল। গত 15 বছরের সাধনায় এমন অদ্ভুত পরিবর্তন তিনি তাদের জীবনধারায় নাকি করেছেন যে কোথা থেকে ছাড়লে কতদূর পর্যন্ত গিয়ে তারা মাঠ ঘাট শ্মশান করে দেওয়ার জন্যে নামবে তিনি তা বলে দিতে পারেন। তার প্রথম লক্ষ্য ইটালি। 2 দিন পরেই 6000 বর্গমাইল ব্যাপী এক ঝাঁক পোকা তিনি উড়িয়ে দেবেন ইটালিতে। তারপর একটা শ্যাওলার ছোপও কোথাও থাকবে না। ইটালির পর জার্মানি, ওই ইংল্যান্ডে কিভাবে তিনি তার অজেয় বাহিনী পাঠাবেন সব নাকি তার ছক বাঁধা আছে। আফ্রিকার এই অঞ্চলে সিস্টোসার্কা গ্রিগোরিয়ার জন্মস্থান খুঁজে বার করে তিনি এমনভাবে তাদের সংখ্যা বাড়িয়ে নিজের পরিকল্পনা মাফিক তৈরি করেছেন যে ইউরোপের 10 বছর সমস্ত অস্ত্র দিয়ে যুঝেও তাদের শেষ করতে পারবে না। 2 দিন বাদে সেই পতঙ্গের ঝাঁক সত্যিই উঠতে দেখলাম। সুদান থেকে লিবিয়া, টিউনিসের আকাশ যেন রাতের মতো অন্ধকার হয়ে গেল। কিন্তু এ পতঙ্গের ঝাঁক তবে ইটালি পর্যন্ত পৌঁছলো না। অর্ধেক মরল লিবিয়ার মরুতে, আর বাকি অর্ধেক কর্সিকার সমুদ্রের ওপর ঝরা পাতার মতো মরে ঝরে পড়ল। সেই মরা পোকার ওজনই 3000 টন। কিন্তু তারা মরল কেন জিজ্ঞাসা করলে শিশির। মরল ভর্নভ যে বন্ধ শিশিটা দিয়েছিলেন তার দরুন। তার ভেতরে এমন একটি রোগের জীবাণু ছিল যা সিস্টোসার্কা গ্রিগেরিয়ার জম। 2 দিন আগে একটি পতঙ্গের মধ্যে সেই বিষ আমি ঢুকিয়ে দিয়েছিলাম একটা ছুঁচ দিয়ে। সেই রোগ তারপর সংক্রামক হয়ে সমস্ত পতঙ্গ বাহিনীকে ধ্বংস করে দেয়। ও সিস্টোসার্কা গ্রিগেরিয়া তাহলে পঙ্গপাল বললে শিবু। কিন্তু সে পঙ্গপাল তো শেষ হয়ে গেছে। তাহলে আজ আপনার একটা পোকায় অত ভয় কিসের? অবজ্ঞার হাসি হেসে ঘনাদা বললেন, সিস্টোসার্কা গ্রিগেরিয়া শেষ হয়ে গেছে, কিন্তু জ্যাকব রথস্টাইন তো হয়নি। পৃথিবীর কোন প্রান্তে বসে সে আবার কোন শয়তানি ষড়যন্ত্র পাকাচ্ছে কে জানে। হয়তো এই পোকাটাই তার অগ্রদূত।